আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে জানতে পেরেছেন যে কিভাবে স্টক ব্যবসাটা পেঁয়াজ রসুনের শুরু করবেন, তার পাশাপাশি কিভাবে শেষ করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন মানুষের কাছে শুনতে পাই যে অনেকেই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসা করে স্বাবলম্বী হয়ে গেছে বা অনেক টাকা প্রফিট করেছে। আদৌ কি কথাটি সত্য কিনা, নাকি এখানে আরেকটি কথা লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসা করে সম্পূর্ণ পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে বা নিঃস্ব হয়ে গেছে। তো আমরা এই কথাগুলির সত্যতা এই ভিডিওতে জানার চেষ্টা করব, যে শুধুমাত্র কি লাভই রয়েছে নাকি এটার পাশাপাশি সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিডিওতে আমি পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসার লস, ঝুঁকি, লাভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও দেখা গেল যে আমি সর্বমোট 8টি স্টেপ এই ভিডিওতে বলার চেষ্টা করব, যে একজন নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবে এবং কিভাবে শেষ করবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে চলে আসি। তো দেখুন, আমরা 1 নম্বর স্টেপ দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে একজন নতুন উদ্যোক্তা যখন এই পেঁয়াজ এবং রসুন নিয়ে স্টক ব্যবসা করবে তখন সে কিভাবে শুরু করবে। তো শুরু করার স্টেপটা হচ্ছে যে দেখুন, আপনি যখন ডিসাইড করলেন যে আপনি পেঁয়াজ রসুন নিয়ে স্টক ব্যবসা করবেন, তখন আপনার এই পেঁয়াজ এবং রসুন ক্রয় করার পূর্বে আপনাকে এই পেঁয়াজ এবং রসুন রাখার জন্য স্পেসিফিক যে জায়গাটা রয়েছে সেটা নির্ধারণ করতে হবে। কারণ আপনি যদি এই জায়গা নির্ধারণ না করে আগেই যদি আপনি মাল ক্রয় করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এই মালটা অর্থাৎ পেঁয়াজ এবং রসুন আপনি রাখতে রাখতে অনেক সময় চলে যাবে, আর এই সময়ের মধ্যে আপনার অনেক পেঁয়াজ এবং রসুন নষ্ট হয়ে যেতে পারে। আর তার জন্য আপনাকে পূর্বেই অর্থাৎ মাল ক্রয় করার পূর্বে এই জায়গাটা নির্ধারণ করেই মালটা ক্রয় করতে হবে। এখন আমরা 2 নম্বর স্টেপে আসবো। সেটি হচ্ছে যে আপনি এই পেঁয়াজ এবং রসুন নিয়ে যদি স্টক ব্যবসা করেন, তাহলে আপনার এই প্রোডাক্টগুলি আপনি কিভাবে সংরক্ষণ করবেন। দেখুন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ, কারণ এখানে আপনার ব্যবসার 50% ঝুঁকি ও প্রফিট এই দুটি কিন্তু যুক্ত। তো এখন আপনার সংরক্ষণের যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে যে আপনি যখন পেঁয়াজ এবং রসুন ক্রয় করলেন, এই দুটি প্রোডাক্ট সেমভাবে সংরক্ষণ করতে হয়। তো আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরেন আপনি 20 মণ পেঁয়াজ ক্রয় করেছেন, 20 মণ রসুন ক্রয় করেছেন। ওটা হচ্ছে আপনি যখন পরিমাণে 100 মণও ক্রয় করতে পারেন, 500 মণও ক্রয় করতে পারেন, বাট এটা আমি এক্সাম্পল দিয়ে 20 মণ করে বুঝাচ্ছি। তো 20 মণ করে আপনি দুইটা প্রোডাক্ট ক্রয় করলেন। এখন এই রসুন এবং পেঁয়াজ আপনার বাড়িতে বা আপনি যেখানে সংরক্ষণ করতে চাচ্ছেন, যে রুমের মধ্যে বা যে ঘরের মধ্যে, সেখানে যদি আপনার আমরা বলি যে চাতাল, গ্রাম এলাকায় যারা বসবাস করেন তাদের কিন্তু চাতাল রয়েছে ঘরের চালের একটু নিচে, এটাকে বলে চাতাল, অথবা অনেকেই শহরভিত্তিক ভাষায় বলে যে সিলিং। ঠিক আছে, তো সিলিং বা চাতাল এটার উপরে যদি আপনার জায়গা থাকে, তাহলে আপনি সেখানে একদম সরিয়ে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ অর্ধেকটা আপনার রসুন এবং অর্ধেকটা আপনার পেঁয়াজ এরকমভাবে আপনি ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে সংরক্ষণ ওইখানে করতে পারেন। এবং দেখা গেল যে আপনার যদি চাতাল না থাকে, তাহলে আপনার মিনিমাম আপনার যে ফ্লোরটা রয়েছে, বা সেটা পাকা হতে পারে বা মাটির হতে পারে, সেই ফ্লোর থেকে 5 ফিট উচ্চতার মধ্যে বা মিনিমাম 3 থেকে 4 ফিট উচ্চতা লাগবেই। 3 থেকে 4 ফিট উচ্চতার মধ্যে আপনাকে একদম সমানভাবে, সেটা আপনি কিভাবে বানাবেন, আপনি বাঁশ দিয়ে মাচার মতন বানিয়ে নিতে পারেন, কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন, যেভাবে হোক বানিয়ে নিতে পারেন। ওইখানে আপনার পেঁয়াজ এবং রসুন সুন্দরভাবে ছড়িয়ে রাখতে হবে, ভার করে ছড়ানো যাবে না, একটু মোটামুটি পাতলা করে, অর্থাৎ আমি যদি বলি যে ছড়ানোর পরতটা থাকবে 4 আঙ্গুল, তাহলে 4 আঙ্গুলের মতোই, এর চাইতে বেশি মোটা পরত করে ছড়ানো যাবে না কোনোভাবেই, যাতে আপনার রসুন এবং পেঁয়াজের মধ্যে আপনার নিচের যে ঠান্ডা আবহাওয়া, বা আমরা বলি যে বাতাস, এরকম যেটাই হোক না কেন, এটা যাতে না উঠতে পারে, না লাগতে পারে, সবসময় যাতে একটু শুকনা এবং মচমচা জায়গার মধ্যে থাকে। আর তার জন্যই আপনাকে চাতাল অথবা এরকম মাচা বানিয়ে ফ্লোর থেকে 3 ফিট উচ্চতা, 4 ফিট বা 5 ফিট উচ্চতা থেকে রাখতে হবে। এবং আপনাকে এই যে পেঁয়াজ এবং রসুন আপনি যে রাখলেন, এখন এইখানে আপনার দেখা গেল যে আপনি মালের পরিমাণ যদি আপনার বেশি হয়, যে দেখা গেল যে অনেক পরিমাণ আপনার পেঁয়াজ এবং রসুন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রথম দিকে, অর্থাৎ আপনি যখন সিজনের প্রথম দিকে এই পেঁয়াজ এবং রসুনটা ক্রয় করবেন, তখন একটু ফ্যানের বাতাসটা দিতে হবে। যখন ধীরে ধীরে আপনার এটা পুরাতন হয়ে যাবে, তখন ফ্যান আপনি দেখা গেলো যে সপ্তাহে 1 দিন 2 দিন ছাড়লেও হবে। কিন্তু প্রথম দিকে আপনাকে এই পেঁয়াজ এবং রসুনের জন্য ফ্যান সেট করতে হবে।
হ্যাঁ, যেটা সিলিং ফ্যান হোক বা খাঁচা ফ্যান হোক, যেটা হোক না কেন, এই ফ্যান আপনি দিনের মধ্যে একবার অথবা দুইবার, যদি রাত্রে আপনি যদি অতিরিক্ত গরম দেখেন তাহলে রাত্রে দিলেন একবার করে সেরে, অথবা সকালের দিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি ওই পেঁয়াজ এবং রসুনের মধ্যে ফ্যান ছেড়ে দিবেন। তাহলে ওই ফ্যানের বাতাসে আপনার ওই পেঁয়াজ এবং রসুন যদি কোনো প্রকার ঘামা টাইপের ধরে, যদি ওটা যদি নতুন পেঁয়াজ এবং রসুন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ঘামে বা পচার যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে ফ্যানের বাতাসটা অনেকটাই আপনার নির্মূল করে ফেলবে। হ্যাঁ, এর জন্য আপনাকে ফ্যানের বাতাসটা দিতে হবে এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে। এখন আমরা 3 নাম্বার স্টেপে আসবো, সেটি হচ্ছে যে পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসার লস ও ঝুঁকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো দেখুন, আপনি যখন পেঁয়াজ এবং রসুন নিয়ে স্টক ব্যবসা শুরু করবেন, এখানে সম্ভাব্য যে লস এবং ঝুঁকির যে কারণগুলি রয়েছে, তার মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে আপনি যখন পেঁয়াজ এবং রসুন স্টক করলেন এবং সংরক্ষণ করলেন, সেই সংরক্ষণের জায়গায় যদি কোনো প্রকার আপনার গাফলতি থাকে বা আপনি যদি বুঝতে না পারেন যে কিভাবে সংরক্ষণ করতে হবে, বা আপনি যদি খেয়াল না করেন, আপনি ঢালাওভাবে রেখে দিলেন, আপনার কোনো খোঁজ খবর নেই, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনি যদি সংরক্ষণে ফার্স্ট টাইম ব্যর্থ হন, তাহলে ফার্স্ট টাইম লসের কারণ হচ্ছে এই সংরক্ষণ। কারণ আপনি দেখা গেল যে 40 মণ মাল ক্রয় করে নিয়ে আসছেন, সেখান থেকে আপনার এই সংরক্ষণের দুর্বলতার কারণে বা অবহেলার কারণে 20 মণ মাল নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। হ্যাঁ, যে কোনোভাবে হোক নষ্ট হয়ে গেছে। তাহলে দেখা গেল যে আপনার এই 20 মণ মালের যে পুঁজিটা সেটা সম্পূর্ণভাবে লস হয়ে গেল। তার মানে আমরা যেটা ক্লিয়ারভাবে বুঝতে পারি সেটি হচ্ছে যে আমাদের মাল ক্রয় করার পরবর্তী টাইমে সর্বপ্রথম যে লসের কারণটি সেটি হচ্ছে সংরক্ষণ। এখন দ্বিতীয় যে লসের কারণটি বা ঝুঁকির যে কারণটি সেটি হচ্ছে যে আপনি ধরেন পেঁয়াজ এবং রসুন ক্রয় করে স্টক করেছেন। এখন আপনার একটি ধারণা বা আপনার একটি আইডিয়া থেকে আপনি ক্রয় করেছেন যে আগামী 3 মাস পরে অথবা 4 মাস পরে অথবা 6 মাস পরে আমার এই পেঁয়াজ রসুনের দাম বেড়ে যাবে। কিন্তু আপনার এই চিন্তা ভাবনা ভুল প্রমাণিত করে 6 মাস পর গিয়ে এই পেঁয়াজ এবং রসুন মণ প্রতি 1000 টাকা করে কমে গেল। এখন দেখা গেল যে আপনি পেঁয়াজ ক্রয় করেছিলেন 4000 টাকা মণ, রসুন ক্রয় করেছিলেন 3000 টাকা মণ। এখন রসুন হয়ে গেছে 2500 টাকা, পেঁয়াজ হয়ে গেছে 3000 টাকা মণ 6 মাস পর গিয়ে। তাহলে আপনি যদি 100 মণ অথবা 50 মণ যদি পেঁয়াজ ক্রয় করেন, হ্যাঁ, তাহলে দেখা গেল যে আপনার মণ প্রতি যদি 1000 টাকা করে কমে যায়, তাহলে আপনার 50 মণ পেঁয়াজে 50,000 টাকা লস গুনতে হচ্ছে। অর্থাৎ প্রফিট তো হবে পরবর্তীতে, মূল যে পুঁজিটা অর্থাৎ আপনার যে কিনা রেটটা ছিল 4000 টাকা মূল, সেখান থেকে আপনাকে 1000 টাকা লস দিয়ে বিক্রি করতে হচ্ছে। তাহলে আপনার এখানে তো 50,000 টাকা লস হচ্ছেই, তার পাশাপাশি আপনি যে এই পেঁয়াজ এবং রসুন যে পরিবহন করে নিয়ে আসছিলেন সেটার একটা গাড়ি ভাড়া রয়েছে, আপনি যে এই মালগুলি আবার রিফিট যে আপনি যেখানে বিক্রি করবেন সেখানে নিয়ে যাবেন, হ্যাঁ, এটার যে একটি পরিবহন খরচ রয়েছে আপনার, ইত্যাদি আরও প্রাসঙ্গিক খরচ রয়েছে। এই খরচগুলি সহ আপনার কিন্তু লস হয়ে যাবে। আমি যেটা বলতেছি এটা তো লসের কারণ, তাই না? এখন এটা উল্টোটাও হতে পারে, লাভও হতে পারে, লসও হতে পারে। এই বিষয়টা মনে রেখে মাথায় রেখে আপনাকে বিজনেস করতে হবে। এখন আপনি যদি মানুষের লোভনীয় কথা অথবা চটকদার কথা শুনে যদি পেঁয়াজ রসুনের স্টক ব্যবসার মধ্যে নেমে পড়েন যে আপনিও স্বাবলম্বী হয়ে যাবেন, আপনারও এরকম ছক্কা লেগে যেতে পারে, তাহলে কিন্তু হবে না। কারণ আপনার এই চিন্তা ভাবনায় আপনাকে নিঃস্ব করে দিবে। কারণ আপনি যে মেন্টালিটি, যে একটি প্রস্তুতি থাকে সেটা কিন্তু নিচ্ছেন না, আপনি শুধু লাভের মেন্টালিটি নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, আপনি লসের প্রস্তুতি নিচ্ছেন না। প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে। অতএব চটকদার কথা শুনে কখনোই লস এবং ঝুঁকির কথা ভুলে গিয়ে শুধুমাত্র লাভের কথা শুনে ব্যবসা করা যাবে না। এবং আমরা আরেকটি কারণ লসের যে কারণটা সেটা একটু শেয়ার করব। সেটি হচ্ছে যে অনেকেই আপনার নতুন অবস্থায় আপনার এই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে দেখা গেল যে উনি সেই নতুন উদ্যোক্তা বুঝতে পারে না যে আসলে মূলত আমার কত মণ মাল ক্রয় করা প্রয়োজন বা কি পরিমাণ আপনার পেঁয়াজ এবং রসুন স্টক করা প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখা গেল যে সে না বুঝার কারণে অনেক মাল ক্রয় করে ফেলে। যেমন তার পুঁজি রয়েছে, দেখা গেল যে সে নতুন অবস্থায় 100 মণ 200 মণ মাল ক্রয় করে ফেলছে ফর এক্সাম্পল। তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে তার এই নতুন অবস্থায় এতগুলি মাল যে সে ক্রয় করছে, এখন সে কিন্তু এটা বুঝতেছে না যে কখন বিক্রি করতে হবে, বা তার কোনো অভিজ্ঞতা নেই কিভাবে সংরক্ষণ করতে হবে ইত্যাদি, আরও নতুন অবস্থায় অনেক ধরনের হ্যাসেল কিন্তু পোহাতে হয়। তো এই অভিজ্ঞতা না থাকার কারণে তার দেখা গেল যে এখানে 50% অথবা বড় অঙ্কের একটি লস হয়ে যায়, কারণ সে অভিজ্ঞ লোক। এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে নতুন অবস্থায় অতিরিক্ত
মাল ক্রয় করা যাবে না। প্রাথমিক অবস্থায় অল্প মাল দিয়ে শুরু করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে মালের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে। এখন আমরা 4 নাম্বার স্টেপে আসবো, যে এই লস এবং ঝুঁকি থেকে মুক্ত থাকার বা এড়িয়ে যাওয়ার যে কৌশলগুলি, সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। তো দেখুন, আপনি যখন পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসা করবেন, তখন সর্বপ্রথম আপনার ওই সংরক্ষণ যেমনটা আপনার ঠিকভাবে করতে হবে, তাহলে আপনি অনেকটাই ঝুঁকিমুক্ত হলেন। তার পাশাপাশি আপনাকে নতুন অবস্থায় মাল অল্প করে ক্রয় করতে হবে, তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যদিও লস হয়ে যায় তাহলে সীমিত আকারে হবে, বা ঝুঁকিতে যদি পড়ে যান তাহলে সীমিত আকারে হবে, বড় অঙ্কের হবে না। তার মানে নতুন অবস্থায় অল্প করে মাল ক্রয় করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে অনেকটাই ঝুঁকি ও লস থেকে মুক্ত থাকা যাবে। তৃতীয় যে কৌশলটি রয়েছে ঝুঁকি ও লস এড়িয়ে যাওয়ার জন্য, সেটি হচ্ছে যে আপনি যখন পেঁয়াজ এবং রসুন স্টক করলেন, এখন আপনি স্টক করলেন, অর্থাৎ এখন থেকেই আপনাকে বাজার মনিটর করতে হবে। আপনি শহর থেকে যদি ক্রয় করেন, তাহলে আপনি শহরের যে আড়তগুলি রয়েছে, আপনি সেই আড়তগুলি বা আপনার যে নিকটবর্তী যে আড়তগুলি রয়েছে, এই আড়তের মধ্যে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে মুন, এবং রসুনের মুন কত যাচ্ছে, আপনি 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন অথবা 15 দিন অথবা মাসের মধ্যে একবার আপনি এরকমভাবে খোঁজ খবর রাখবেন যে কখন পেঁয়াজ এবং রসুনের দাম কমতেছে অথবা দাম বাড়তেছে। এভাবে আপনার একটি মনিটরে রাখতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি দেখা গেল যে আপনি যখন পেঁয়াজ এবং রসুন ক্রয় করবেন, অর্থাৎ সিজনে, তখন আপনাকে আরেকটি ইনফরমেশন কালেক্ট করে তারপর আপনাকে মাল ক্রয় করতে হবে, তাহলে আপনি অনেকটাই ঝুঁকি এড়িয়ে যেতে পারবেন। এই বছরে, অর্থাৎ আপনি যখন পেঁয়াজ এবং রসুন ক্রয় করলেন, সেই সময়টাতে পেঁয়াজ এবং রসুন কি পরিমাণ উৎপাদন হয়েছে এবং কি পরিমাণ আমদানি হচ্ছে এবং বাজারে চাহিদা কি পরিমাণ রয়েছে, ঠিক আছে। তো আপনি যদি উৎপাদন এবং আমদানি এই দুটি বিষয় যদি একটু তথ্যটা কালেক্ট করে নিয়ে আপনি যদি মালের সংখ্যাটা ক্রয় করতে পারেন, তাহলে এখানে আপনার অনেকটাই আপনি ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। কেননা কারণ উৎপাদনের উপরে এবং আমদানির উপরেই কিন্তু আপনার চাহিদা বাড়ে অথবা কমে যায়, অর্থাৎ আপনার দাম কমে যায় অথবা দাম বেড়ে যায়। কারণ উৎপাদন যদি আপনার বেশি হয় এবং আমদানি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাহিদার সংখ্যাটা দেখা গেল যে অনেকটাই কমে যেতে পারে, কারণ সেখানে অ্যাভেলেবেল যখন মাল থাকবে তখন চাহিদাটা অলরেডি কমে যায়। আবার দেখা গেল যে উৎপাদন যদি আপনার কমে যায় অথবা যদি আপনার আমদানি যদি কমে যায়, হ্যাঁ, তাহলে দেখা গেল যে চাহিদার সংখ্যা বাড়বে, কারণ চাহিদার অনুপাতে আবার দেখা গেল যে উৎপাদনও হয়নি, আপনার আমদানিও হয়নি, ঠিক আছে। আর তার জন্য আমি বলতেছি যে আপনাকে এই দুটি সেক্টরের ইনফরমেশন, অর্থাৎ নিউজটা কালেক্ট করে আপনাকে মাল ক্রয় করতে হবে প্রতি বছর। এখন আপনি উৎপাদনের যে নিউজটা, সেটা আপনি দেখা গেল যে সমস্ত জেলায় আমাদের দেশে পেঁয়াজ হয়ে থাকে, অর্থাৎ আমরা যেটা পেঁয়াজের বিখ্যাত জেলাগুলি বলি, যেমন আপনার পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী জেলা, এছাড়াও আরও অন্যান্য জেলা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলে, সেই সমস্ত জেলায় আপনি একটু খোঁজ খবর রাখবেন বা একটু নিউজ আনার চেষ্টা করবেন ওই এলাকাগুলি থেকে, যে কি পরিমাণ উৎপাদন হয়েছে, ঠিক আছে। আর আমদানির ক্ষেত্রে আপনি দেখা গেল যে বিভিন্ন একটু নিউজ ঘাটাঘাটি করলেন, নিউজ দেখলেন, এভাবে যতটুকু সম্ভব, আমি বলি না যে পরিপূর্ণ, যতটুকু সম্ভব আপনি এই ইনফরমেশনটা একটু কালেক্ট করবেন, ঠিক আছে। এখন আমরা 5 নাম্বার স্টেপে আসি, যে আপনার এই স্টক করা পেঁয়াজ এবং রসুন আপনি কোথায় কিভাবে বিক্রি করবেন, তাই না। তো দেখুন, আপনি যদি শহর থেকে পেঁয়াজ এবং রসুন ক্রয় করেন, যে আপনার জেলাভিত্তিক শহরে বা আপনার পার্শ্ববর্তী আড়ত থেকে আপনি ক্রয় করেছেন, হ্যাঁ, তাহলে দেখা গেল যে আপনার এই পেঁয়াজ এবং রসুন আপনার সেই আড়তেই আপনি বিক্রি করতে পারবেন। আপনি 20 মুন করে রসুন এবং 20 মুন করে পেঁয়াজ, অর্থাৎ দুটি মিলিয়ে 40 মুন মাল ক্রয় করেছেন ফর এক্সাম্পল। এখন মালের পরিমাণ ওটা রিয়েল লাইফে যেটা হয় আর কি। তো এই 40 মুন মাল আপনার কাছে যখন থাকলো এবং আপনি যখন বাজার মনিটর করলেন, যে বাজার কত যাচ্ছে, কত দাম বাড়তেছে, কত কমতেছে ইত্যাদি, যখন আপনি নিউজটা রাখলেন, তখন আপনি ডিসাইড করবেন ওই নিউজের উপরে। এটা আমি আপনাকে বলে দিব না যে আপনি এখন বিক্রি করবেন না, আপনি আরও একটু ওয়েট করেন, আরও পরে আপনি বিক্রি করেন, তাহলে এটা আমার ভুল বলা হবে। কারণ আমি যদি আপনাকে বলি যে কালকে পেঁয়াজের দাম গেছে 20 টাকা, আপনি তাহলে আরও 15 দিন অপেক্ষা করেন, তাহলে আরও 5 টাকা বেশি লাভ পাবেন। এখন 15 দিন পরে গিয়ে দেখা গেল যে পেঁয়াজ তো 20 টাকা নয়, 10 টাকা হয়ে গেছে, তাই না। তাহলে এটা বলা যাবে না। সম্পূর্ণটা আপনি বাজার মনিটর করবেন এবং আপনি বোঝার চেষ্টা করবেন যে পেঁয়াজের দামটা কি সামনের দিনে বাড়তে পারে নাকি এটা আরো কমে যেতে পারে। হ্যাঁ, তো বিভিন্ন মাধ্যমে দেখা গেল যে আপনি আরো গেলেও একটু তথ্য নিলেন এবং আপনার নিজের অভিজ্ঞতাটাও আপনি একটু খাটালেন আর কি। তার পাশাপাশি আপনি তো ওই যে তথ্যগুলি কালেকশন করবেন উৎপাদন এবং আমদানি,
তো এই সব কিছু বেস করে আপনি একটি ধারণা কিন্তু করতে পারবেন যে বাড়বে কি নাকি কমবে, ঠিক আছে। তো যাই হোক, সেটা আপনি করতে পারবেন। এখন মূল কথা হচ্ছে যে আপনার এই বাজার মনিটরের পরে এখন আপনি যদি চান যে আমি আগামী সপ্তাহে বিক্রি করে দিব অথবা কালকে বিক্রি করে দিব, সেক্ষেত্রে ওই আড়তে গিয়েই আপনার যারা আড়তদার রয়েছে তাদেরকে যদি আপনি একটি ইনফর্ম করেন, হ্যাঁ, যে তথ্য দেন যে আমি এত মন পেঁয়াজ বিক্রি করব অথবা এত মন রসুন বিক্রি করব, তাহলে আপনি সেই আড়তদারের কাছে বিক্রি করতে পারবেন। এখন আড়তদার আপনারটা নিবে কেন? সে ওই ডিরেক্টলি মাঠ পর্যায় থেকে বা যেখান থেকে তারা সবসময় রেগুলার নিয়ে আসে, এখানে আড়তদারের একটি বেনিফিট রয়েছে। সেটি হচ্ছে যে সে ওইখান থেকে বর্তমানে যদি ক্রয় করে ফর এক্সাম্পল 2 টাকা, তাহলে আপনি 1 টাকা 90 পয়সা দিলেন। আপনার তো এখানে প্রফিট হচ্ছেই, যতটুকু হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতেছেন। তাহলে সেইখান থেকে আপনি 10 পয়সা কমিয়ে দিলেন, যার ফলে আড়তদার আপনার কাছ থেকে মালটা ক্রয় করবে। এমন আছে যে সমান সমান হলেও সে নিয়ে যাবে, যেহেতু কাছে রয়েছে, দ্রুত আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই কারণে মূলত আড়তদার আপনার কাছ থেকে নিবে এবং আপনিও আড়তে একজনের কাছে, 2 জনের কাছে, 5 জনের কাছে, 10 জনের কাছে আপনার সমস্ত মাল আপনি বিক্রি করতে পারবেন। আপনার মাল যদি অনেক পরিমাণ হয়, যে আপনি অনেক পরিমাণ ক্রয় করেছেন, তাহলে একটি আড়তে যদি আপনার কাবার না হয়, আপনার পার্শ্ববর্তী আরো আড়ত রয়েছে, আপনার জেলার মধ্যে তো আর শুধু একটি আড়ত নয়, অনেক আড়ত রয়েছে, প্রত্যেকটা থানা ভিত্তিক কিন্তু আপনার আড়ত রয়েছে। তো প্রত্যেকটা থানা ভিত্তিক নয়, জেলা শহরে আবার থানায় থানাও আড়ত রয়েছে, পাশাপাশি আড়ত রয়েছে, অনেক আড়ত রয়েছে আর কি। তো এরকম ভাবে আপনি একটি আড়ত থেকে আরেকটি আড়তে খবর দিতে পারেন, আরেকটি আড়তে ফোন করতে পারেন, আরেকটি আড়তে আপনি যেতে পারেন। এটা হচ্ছে মালের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে এইভাবে প্রত্যেকটা আড়তে গিয়ে গিয়ে কথা বলে বিক্রি করতে হবে, ঠিক আছে। এবং আপনার মালের পরিমাণ যদি কম হয়, আড়তে বিক্রি করার মতন যদি নাও হয়, এতেও কোনো টেনশন নেই। আপনার মালের পরিমাণ দেখা গেলো যে আপনি অল্প টাকা দিয়ে শুরু করছেন, 2 মণ করে মাল ক্রয় করেছেন, এক্সাম্পল 5 মণ করে মাল ক্রয় করছেন, সেক্ষেত্রে আপনি আড়তে না গিয়ে দেখা গেলো যে আপনার যে জেলা ভিত্তিক বা আপনি যদি গ্রাম থেকে করেন, তাহলে আপনার যে আপনি যদি শহরের মধ্যেই করতেছেন, বাট আপনি দেখা গেলো যে আড়তে বিক্রি করবেন না, বিভিন্ন ছোট ছোট বাজারের মধ্যেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। শহর এলাকায় কিন্তু আপনার খুচরা দোকান থেকে শুরু করে ছোট ছোট বাজার থেকে শুরু করে অনেক রকমের বাজার রয়েছে, দোকান রয়েছে। এই সমস্ত জায়গায় তারা যদি আড়ত থেকে ক্রয় করে নিয়ে আসে, ফর এক্সাম্পল 30 টাকা, আপনি যদি 29 টাকা করে যদি দিয়ে দেন তাদেরকে, তারা কিন্তু সবাই আপনার এই 2-4-5 মণ মাল কিন্তু তারা ক্রয় করবে। অর্থাৎ ছোট ছোট দোকানদাররাও ক্রয় করবে, আবার খুচরা দোকানিরাও ক্রয় করবে, ঠিক আছে। এখন আপনি যদি গ্রাম থেকে এই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বিক্রি করবেন? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হাটের মধ্যে বিক্রি করতে পারেন। আপনি যেই হাটগুলি থেকে আপনার জেলাভিত্তিক, আপনি গ্রাম এলাকায় যে হাটগুলি থেকে আপনি পেঁয়াজ এবং রসুন ক্রয় করেছিলেন, সেই হাটেই আপনি বিক্রি করতে পারেন। এখন আরেকটি কথা রয়েছে, অনেকেই গ্রাম থেকে ব্যবসাটা করবে, বাট আপনার গ্রামে, তাদের গ্রামে কিন্তু পেঁয়াজ রসুনের হাট নেই। কেন নেই? কারণ ওই সমস্ত গ্রামে তো আর ওই পেঁয়াজ রসুন উৎপাদন হয় না, মানে আবাদ হয় না, শুধু গ্রাম এলাকায়, বাট আবাদ হয় না। তাহলে ওই তারাও দেখা গেলো যে ওই আড়তে গিয়ে বিক্রি করতে হবে। অর্থাৎ আপনার ফর এক্সাম্পল আপনার জেলা হচ্ছে ময়মনসিংহ, এখন ময়মনসিংহ তো আপনার পেঁয়াজ রসুন আবাদ হয় না। তো এখন আপনি পেঁয়াজ রসুন যে আড়ত থেকে ক্রয় করছিলেন আপনার গ্রামের থানা পর্যায় থেকে, ওই আড়তে বিক্রি করতে হবে, অথবা ওই শহরের প্রসেসেই আপনাকে এই ছোট ছোট যে বাজারগুলি রয়েছে অথবা খুচরা দোকানি রয়েছে, তাদের কাছে আপনার মালের সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে আপনাকে এই ছোট ছোট বাজারে বা খুচরা দোকানদারের কাছে বিক্রি করতে হবে। এইভাবে আপনি বিক্রি করতে পারবেন। 2-4-5-10টা দোকানদার যদি আপনার কাছ থেকে মাল ক্রয় করে 20 কেজি 1 মণ করে, সেক্ষেত্রে আপনার ওই 5 মণ করে রসুন বা 5 মণ পেঁয়াজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত বিক্রি করার যে একটি প্রসেস, সেটা সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা 6 নাম্বার স্টেপে আসবো, সেটি হচ্ছে এই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসার লাভ কিভাবে বের করবেন। তো দেখুন, আপনারা লাভ বলতে যেটা বুঝতেছেন আর আমি যেটা বুঝতেছি, সেটি হচ্ছে যে ওই যে আপনার স্বাবলম্বী হয়ে গেছে অথবা অনেক টাকা প্রফিট করেছে, ওটা কিন্তু সম্পূর্ণটা ভাগ্যর উপরে। এই ভাগ্যটা আপনাকে ধরা যাবে না, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। যখন আপনি ব্যবসাটা করবেন, ভাগ্যের উপরে ছেড়ে দিলে শুধু এটাও ভাববেন না, নিঃস্ব হয়ে যাওয়ার কথাটাও কিন্তু ভাবতে হবে আপনাকে, ঠিক আছে। আর যদি আপনি রেগুলারিটি লাভটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিই। তো দেখুন, আপনি যখন পেঁয়াজ এবং রসুন ক্রয় করে নিয়ে আসলেন, তাহলে ক্রয় করলেন, সেখানকার একটা খাজনা থাকতে পারে, আপনি নিয়ে আসলেন, এটার একটি পরিবহন খরচ রয়েছে। আপনি যে সংরক্ষণ করতেছেন, এখানে যদি মালের পরিমাণ বেশি হয়, তাহলে এখানে আপনার দেখা গেলো যে ওই আমরা যেটা বলি যে লুক দিয়ে করানো, হ্যাঁ, আমি ওই শব্দটা বলতেছি না, লুক দিয়ে করানো,
টাকার বিনিময়ে কাজ করানো, তাহলে তাদের একটি আপনার মজুরি দিতে হবে। এর পাশাপাশি আপনি যে সংরক্ষণ করলেন তার যে একটি সরঞ্জাম রয়েছে যদি থাকে আর কি, যদি আপনার চাতাল যদি না থাকে, সিলিং যদি না থাকে, তাহলে আপনাকে মাচা বানাতে হবে। এইটার একটি উপকরণ ক্রয় করার জন্য বা বানানোর জন্য এখানে আপনার কিন্তু একটি খরচ রয়েছে। তাহলে এই খরচটা এবং যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন এই খরচ, এই দুটি খরচ, গাড়ি ভাড়া, পরিবহন খরচ, ঠিক আছে, খাজনা, এই সব খরচ আপনি এক জায়গায় হিসাব করবেন। এর পাশাপাশি আপনি যখন বিক্রি করবেন তখন আপনি ধরেন 50 মণ পেঁয়াজ ক্রয় করেছেন, 50 মণ রসুন ক্রয় করেছেন, তাহলে দুটি মিলিয়ে 5 মণ করে কম, অর্থাৎ শুকিয়ে গেছে, তাহলে এটা ঘাটতি। তাহলে আপনাকে কয় মণ ধরতে হবে? 90 মণ। তাহলে বাকি 10 মণ যে আপনার ঘাটতি চলে গেল, তাহলে 10 মণের দাম কত? ফর এক্সাম্পল 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আর এই যে সমস্ত খরচ যেটা আমি টুকতে বললাম, এই খরচের সাথে আপনি ওই 10,000 টাকা অ্যাড করবেন। অ্যাড করার পর এর যে টোটাল খরচটা হলো, এই টোটাল খরচ এখন আপনি ওই 90 মণ পেঁয়াজের মধ্যে হিসাব করবেন যে আপনার কত টাকা মণ এখন টোটাল কমপ্লিটলি খরচ পড়তেছে। তাহলে এই খরচের উপরে গিয়ে আপনি যেই টাকাটা বিক্রি করবেন সেটা মূলত আপনার প্রফিট। এইভাবে যদি আপনি হিসাব না করেন তাহলে আপনি প্রফিট করবেন, বাট একরকম হয়ে যাবে আরেক রকম। অনেকে এইভাবে কিন্তু হিসাব করে না, ঠিক আছে। অতএব এইভাবে হিসাব করে আপনার যদি 8 আনা প্রফিট হয় 8 আনা, 1 টাকা হলে 1 টাকা, 2 টাকা হলে 2 টাকা, লস হলে লস, অল এভরিথিং, এইভাবে হিসাব হবে, ঠিক আছে। তো আশা করি যে লাভের যে হিসাবটা সেটা সুন্দরভাবে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 7 নাম্বার স্টেপে আসবো। 7 নাম্বার স্টেপটা হচ্ছে যে আপনারা এই পেঁয়াজ এবং রসুন কোথা থেকে ক্রয় করবেন, এটাও ইম্পর্টেন্ট একটি স্টেপ। তো দেখুন, যারা শহর এলাকা থেকে ব্যবসাটা করবেন অথবা আপনি যদি অন্যান্য জেলা থেকে যদি ক্রয় করেন, আপনার জেলায় যদি পেঁয়াজ রসুন না হয়, সেক্ষেত্রে আপনার অন্যান্য জেলার যে জেলা শহরে যে আড়তগুলি রয়েছে আপনি সেই আড়ত থেকে ক্রয় করবেন, শহর হলে শহরেও আড়ত থেকে ক্রয় করবেন, ঠিক আছে। শুধুমাত্র যারা পেঁয়াজ রসুন যে সমস্ত জেলায় হয় সেই সমস্ত এলাকা থেকে যদি আপনি এই স্টক ব্যবসাটা করেন পেঁয়াজ এবং রসুনের, সেক্ষেত্রে আপনার জেলায় যেহেতু যেমন পাবনা জেলার মানুষ বা ফরিদপুরের জেলার মানুষ, তারা যদি এই ব্যবসাটা করতে চায় সেক্ষেত্রে তারা হাট থেকেই ক্রয় করবে, ঠিক আছে। এখন আপনি যদি শহর এলাকার হন অথবা আপনার অন্য জেলার মানুষ আপনি হন, আপনি চাচ্ছেন যে আমি আড়ত থেকে ক্রয় করব না, তাহলে আবার আপনি ওই মাঠ পর্যায়ে থেকে ক্রয় করতে পারবেন। অর্থাৎ যারা গ্রাম থেকে ক্রয় করবে, যাদের জেলায় পেঁয়াজ রসুন হয়, সেই জেলাতে আপনি গিয়েও ক্রয় করতে পারবেন। তাহলে আপনাকে ক্রয় করতে হলে দেখা হলো যে আপনার এই রাজবাড়ী, ফরিদপুর জেলা, পাবনা জেলা, হ্যাঁ, আমরা যেটা জানি যে 3-4টি জেলা হচ্ছে মূলত আপনার পেঁয়াজ রসুনের জন্য বিখ্যাত। এখানে মূলত অনেক পেঁয়াজ রসুন উৎপাদন হয়ে থাকে বা চাষ হয়ে থাকে। ওই সমস্ত জেলায় গিয়ে আপনাকে এই পেঁয়াজ এবং রসুন একদম কৃষকের ঘর থেকেও ক্রয় করতে হবে বা আপনি ক্রয় করতে পারবেন, অথবা সেখানে যে সাপ্তাহিক হাটগুলি রয়েছে সেই হাট থেকেও আপনি ক্রয় করতে পারবেন। সেখানে আপনি 2 দিন 3 দিন সময় দিয়ে অথবা থেকে হলেও আপনি ক্রয় করে আপনার জেলায় অথবা আপনার শহরে আপনি এই মালগুলি ক্রয় করে নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের জন্য আমি নেক্সট টাইমে আমি ভিডিও দিব যে সে সমস্ত জায়গা থেকে কিভাবে রসুন ক্রয় করবেন, পেঁয়াজ ক্রয় করবেন, কিভাবে হাট থাকে ইত্যাদি। আপনারা এই রিলেটেড যদি ভিডিও চান তাহলে আমি সেখানকার একদম টোটাল ইনফরমেশন নিয়েই আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমরা 8 নাম্বার স্টেপে আসবো যে আপনার এই স্টক ব্যবসাটা করার জন্য পুঁজি কত টাকা লাগবে। এটিও আপনারা অনেকেই দেখা হলো যে কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন অথবা অনেকেই অলরেডি কমেন্ট করে থাকেন। তো দেখুন, পুঁজির বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি আপনার এবিলিটি থাকে 5 মণ ক্রয় করার জন্য তাহলে আপনি 5 মণ দিয়ে ক্রয় করবেন। আপনার এবিলিটি যদি থাকে 100 মণ ক্রয় করার জন্য তাহলে আপনি 100 মণ ক্রয় করবেন। বাজার দাম যা যাবে, বাজারে বর্তমান যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসের হারে আপনি যত মণ ক্রয় করবেন তত মণের একটি হিসাব করবেন। তাহলে এটাই হচ্ছে আপনার মূলত পুঁজি। তবে এখানে সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে যে অল্প যারা ক্রয় করবেন তাদের আমার কোনো উপদেশ নেই, তবে যারা বেশি পরিমাণ ক্রয় করবেন তাদের আমার একটি উপদেশ রয়েছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনার কাছে যত টাকাই পুঁজি থাকুক না কেন আপনি অল্প করে শুরু করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। আমি রিপ্লে করে আবার ওই কথাটা বলতেছি আপনাদের ভালোর জন্য, ঠিক আছে। তো সর্বশেষ আমরা এই ভিডিওর শেষের দিকে চলে এসেছি, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে জানতে পেরেছেন যে কিভাবে স্টক ব্যবসাটা পেঁয়াজ রসুনের শুরু করবেন, তার পাশাপাশি কিভাবে শেষ করবেন। এবং ওই যে আমরা মানুষের কাছে শুনতে পাই যে পেঁয়াজ রসুনের স্টক ব্যবসা করে স্বাবলম্বী হয়ে গেছে অথবা অনেক টাকা প্রফিট করে ফেলছে, এটা সত্য যেমনটা, এটার পাশাপাশি আরেকটি সত্য লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়ারও ভয় রয়েছে অথবা সম্পূর্ণ পুঁজি হারিয়ে ফেলারও ভয় রয়েছে। তার মানে আমরা দুটি কথাই সত্য হিসেবে মেনে নিতে পারি। তো
তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি এই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসার A to Z জানার পরে যদি মনে হয় যে আপনাদের উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনাদের যদি এই পেঁয়াজ এবং রসুনের স্টক ব্যবসার সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।